ওকে, আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই কোশ্চেনটা, নিউ ক্লাসিক্যাল এজ ইজ দ্য এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। প্রোজ অ্যান্ড রিজন কেন বলা হচ্ছে এবং কেন এই এজকে প্রোজ অ্যান্ড রিজন বলা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব আসলে। এবং এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে why neoclassical age is the age of prose and reason, discuss with reference uh, with a special reference of Jonathan Swift and Daniel Defoe। এই দুইজনের ইয়েতে হতে পারে, দুইজনের লেখার উপরে বেস করে আলোচনা করা হতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্থাৎ একই কথা, নিও ক্লাসিক্যাল এজ প্রোজ অ্যান্ড রিজন কেন বলা হয় এটা এটুকুও থাকতে পারে, অথবা স্পেশালি এই দুইজনকে মার্ক করেও বলতে পারে যে এই দুইজনের রাইটিং এর উপরে বেস করে তোমরা এটাকে প্রোজ অ্যান্ড রিজন কেন বলা হচ্ছে এটা আলোচনা করো। তো সেটা নিয়ে আমি আলোচনা করছি। আর তোমাদের কি স্ক্রিনশট, বিশেষ করে এই যে আমি যেই ইয়েটা দিয়ে আলোচনা করছি এটা হচ্ছে তোমাদের নিউ এডিশনের স্টাডি গাইডে আছে। এটার পেজ হচ্ছে 283 পৃষ্ঠা। এখানে আছে, এখান থেকে জাস্ট এটা আমি আলোচনা করি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা অনেক, জি আর আমাদের শেয়ার করলে ভালো হয়, গতদিনের মতো আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আমাদের সবার কাছে তো স্টাডি গাইড নেই। আচ্ছা ওয়েট, তাহলে এক মিনিট আমি ছবিটা তুলে দিচ্ছি। বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ম্যাথু আর্নল্ড, 18th century is the glorious age of prose and reason। ম্যাথু আর্নল্ড তার একটা, তিনি একজন বিখ্যাত পোয়েট, আবার একই সঙ্গে তিনি একজন ক্রিটিক, সমালোচক। তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবে তার সমালোচনা পড়তে পারবে। সো ফোর্থ ইয়ারে না থার্ড ইয়ারে জানি স্টাডি অফ পোয়েট্রি আছে, থার্ড ইয়ারে সম্ভবত। সো তখন তোমরা এটা পড়তে পারবে। সো তিনি অ্যাজ এ ক্রিটিক হিসেবে তার একটা কথা আছে, তা তিনি বলেছেন যে 18th সেঞ্চুরি যেটা, রেস্টোরেশন পিরিয়ড যেটা, সেটাকে বলা হচ্ছে যে গ্লোরিয়াস এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। তিনি প্রোজ অ্যান্ড রিজনের এজ হিসেবে এখানে উপস্থাপন করছেন এই এজটাকে। আর্নল্ড আর্নল্ডসের এই যে ফ্রেজটা, এটাকে তিনি বলছেন যে সাম অফ দ্য এসেন্সিয়াল নেচার অফ ইংলিশ সোসাইটি অ্যান্ড কালচার ফ্রম দ্য রেস্টোরেশন অফ চার্লস টু টু দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেন্স। তিনি বলছেন যে এই প্রোজ অ্যান্ড রিজন দিয়ে তিনি মূলত তৎকালীন, অর্থাৎ এই যে চার্লস টু এর যুগ শুরু হওয়া থেকে শুরু করে এই লিরিক্যাল ব্যালান্সের যে পাবলিকেশন, অর্থাৎ রোমান্টিক এজের আগ পর্যন্ত এই এজটাতে ইংলিশ সোসাইটি এবং তাদের কালচারের যেই মানে যে ঘটনাগুলি বা যা কিছু ঘটেছে সেই সব কিছুকে একসঙ্গে তিনি সাম আপ করছেন এবং বলছেন যে এটা মূলত একটা প্রোজ অ্যান্ড রিজনের যুগ। দ্য 18th সেঞ্চুরি রেকর্ডস দ্য ট্রায়াম্প অফ ইংলিশ প্রোজ। 18th সেঞ্চুরি মূলত একটা রেকর্ড ধরে রেখেছে এবং সেটা হচ্ছে এই সময়টাতে ইংলিশ প্রোজ একেবারে মানে জয় জয়কার, ইংলিশ প্রোজের একটা জয় জয়কার। There has been various kinds of prose to deal with the, এই সময়টাতে অনেক ধরনের প্রোজ রাইটিং এসেছে এবং সেই প্রোজ রাইটিংগুলো ডিল করতো ডিসকভারিজ অফ দি এজ, অর্থাৎ এই এজটার যে ডিসকভারি, এই এজের যে বিভিন্ন ডিসকভারিগুলো সেইগুলোকে নিয়ে ডিল করতো। ইন লাইফ অ্যান্ড লিটারেচার রিজন অ্যান্ড আর্গুমেন্ট ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যাজ দ্য রুল বাই হুইচ ওয়ান অ্যাক্টিভিটি ওয়াজ গাইডেড। বলছে যে এই সময়টাতে লিটারেচারে মূলত রিজন এবং আর্গুমেন্ট, অর্থাৎ এখানে এই সময় রাইটিং এর ভিতরে যেহেতু আবেগের যে আবির্ভাব বা আবেগের যে ইউজটা সেটা কম হতো, তোমরা যেটা ভিক্টোরিয়ান লিটারেচারে, সরি নিও ক্লাসিক্যাল লিটারেচারের যে ফিচারগুলো পড়ছিলে সেই সময়টাতে তোমরা এটা দেখেছো যে এই সময়টাতে তারা ফলস রোমান্টিকদের আর কি, রোমান্টিকদের যেই সাধারণ যেই চিন্তাভাবনাগুলি সেইগুলোর এগেনিস্টে তারা কথা বলতো বা এগেনিস্টে তাদের যুক্তিগুলো ছিল। সো তাদের রাইটিংয়ের ভেতরে ইম্পার্সোনাল থিওরি থাকবে, অর্থাৎ রাইটাররা নিজেদের ইমোশন প্যাশন এগুলোকে অ্যাড করবে না, বরং তারা কি করবে, তাদের রাইটিংয়ের ভেতরে সবসময় রিজন শো করবে, তারা কারণ শো করবে, আর্গুমেন্ট শো করবে এবং তাদের রাইটিংগুলো হবে সবই প্রোজ। এখানে পোয়েট্রির যে আবির্ভাব সেটা কম থাকবে বা
ওইভাবে আর কি তারা ইমাজিনেশনটাকে ওইভাবে প্রস্ফুটিত হতে দিতে চায়নি, বিশেষ করে পোয়েট্রির বিষয়ে। সেই জন্য সেই সময়টাতে প্রোজের আবির্ভাব ঘটে এবং ব্যাপক আকারে প্রোজ লেখা হয়, এবং প্রোজে যেহেতু রিজনটাকে প্রাধান্য দেওয়া হয়, আর্গুমেন্টটাকে প্রাধান্য দেওয়া হয়, তাই জন্য এখানে বলা হচ্ছে এই এজটা হচ্ছে প্রোজ এবং রিজনের এজ। As a result, people developed a scientific and philosophic attitude towards life and literature, এবং এর ফলে কি হয়েছে, ওই সময়ের মানুষগুলো লিটারেচার এবং লাইফকে সায়েন্টিফিক এবং ফিলোসফিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এটাকে দেখেছেন। ইট ওয়াজ দ্য এজ অফ ডক্টর জনসনস স্কলারলি ক্রিটিসিজম। এটা ডক্টর জনসনের স্কলারলি যে ক্রিটিসিজম, সেই ক্রিটিসিজমের যুগ হচ্ছে এই এজটা। তাহলে এই এজটাকে আবার কি বলা হয়? ডক্টর জনসনস এজ। অনেক সময় যদি কোশ্চেন কখনো কঠিন করে, তখন এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, অর্থাৎ এজ অফ প্রোজ অ্যান্ড রিজন না বলে তখন হয়তো দিল যে ডিসকাস দ্য এজ অফ জনসন, বা হোয়াট আর দ্য ফিচার্স অফ এজ অফ জনসন, এরকম করেও দিয়ে দেয়। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোশ্চেন যদি কখনো কঠিন হয় তাহলে এভাবে ঘুরিয়ে পিছিয়ে দেয়। যেমন ধরো রেনেসান্স এজ এর ওখানে না দিয়ে ওখানে দিয়ে দিলে হয়তো বা এলিজাবেথান এজ না দিয়ে বলে দিলে হচ্ছে মিল্টনিক এজ। মিল্টন ওই সময় লিখেছেন, সো মিল্টনের এজ হিসেবে বললো, অথবা শেক্সপিয়ারিয়ান এজ, এভাবেও অনেক সময় দিয়ে দেয়। প্রশ্নগুলো তেমন কঠিন করে, কিন্তু অ্যান্সার কিন্তু একই, জাস্ট একটু ঘুরিয়ে লিখতে হয় এই। তো এখানেও এভাবে দিতে পারে যে ডক্টর জনসনের এজ এর যে ফিচার সেগুলো আলোচনা করে, এভাবে দিতে পারে। Among the literary prose giants of this age were Addison and Steele, Swift, Defoe, Boswell, এডওয়ার্ড গিবন এটসেট্রা। ওই সময় যারা প্রোজ লিখতো তাদের ভেতরে সবচেয়ে জায়ান্ট যারা ছিলেন, বড় বড় রাইটার যারা ছিলেন, তাদের মধ্যে এডিসন অ্যান্ড স্টিল ছিলেন, তারপরে জোনাথন সুইফট, তোমরা গালিভার স্টেবলস পড়েছো, তারপরে ড্যানিয়েল ডিফোর রাইটিং, যেটা রবিনসন ক্রুসো তোমরা পড়েছো কিনা। তো এই সময়টাতে এরা এই জিনিসগুলো লিখেছেন। এরপরে বসওয়েল আছে, এডওয়ার্ড গিবন আছে, এদের রাইটিং অবশ্য আমি পড়িনি, তার জন্য বলতে পারছি না। In the scientific arena there were great scientists like Galileo, Newton, etc. এবং এই সময়টাতে সায়েন্টিফিক যে সেক্টরটা, সেই সেক্টরে গ্যালিলিও, নিউটন, তারা কিন্তু এই সময় কাজ করেছেন। এই সময়ের ফিলোসোফার যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন লর্ড বেকন। আচ্ছা, এটা কিন্তু ফ্রান্সিস বেকন না, লর্ড বেকন ছিলেন, এবং ছিলেন হচ্ছে ডেসকার্ট। এরা ছিলেন বড় ফিলোসোফার ওই সময়টাতে, এবং তারা তাদের ফিলোসফিক্যাল থিওরির জন্য অনেক নোটওয়ার্দি ছিলেন। In fact, 18th century was an age of prose and scholarly thought. এই সময়ের এজটা ছিল প্রোজ এবং স্কলারলি যে থট, সেই থটের। দ্য লিটারেচার ওয়াজ বেসড অন লজিক অ্যান্ড আর্গুমেন্ট। এই সময় লিটারেচার সবসময়ের জন্য ছিল হচ্ছে লজিক এবং আর্গুমেন্টেটিভ ছিল। মোস্ট অফ দ্য ওয়ার্কস ওয়ার থট প্রভোকিং। এই সময়ের লিটারেরি কাজগুলো ছিল থট প্রভোকিং, তোমার চিন্তার জগৎকে প্রভোগ করতো, তোমাকে চিন্তা করতে বাধ্য করতো, এরকম একটা অবস্থা। হেন্স ইট হ্যাজ বিন লেভেলড অ্যাজ দ্য এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। এই যে এবার বলছে যে কেন এটাকে প্রোজ অ্যান্ড রিজন বলা হচ্ছে। Social and political conduct of the age also reflected the need of reason. এই সময় সোশ্যাল এবং পলিটিক্যাল যে বিষয়গুলি ছিল সেগুলোও এই রিজনের জন্য আর কি দরকার ছিল। অলসো রিফ্লেক্টেড দ্য নিড অফ রিজন, অর্থাৎ রিজনের দরকার ছিল সেই সময়টাতে পলিটিক্যাল এবং সোশ্যাল কারণেই। ইনটলারেন্স, পলিটিক্যাল রাইভালরি, রিলিজিয়াস অ্যান্টাগনিজম, social quarrel, etc. prevailed during the 18th century, and all these issues found a satirical expression in the works of the prose writers. ওকে, এই সময়টাতে একটা অস্থিরতা ছিল, তারপরে পলিটিক্যাল যে রাইভালরি সেটা ছিল এই সময়টাতে, রিলিজিয়াস যে অ্যান্টাগনিজম সেটা ছিল, সোশ্যাল কোয়ারেল যেটা সেটা ছিল। মানে এক কথা ওই সময় সমাজে সেটা রিলিজিয়াস হোক, সোশ্যাল হোক বা পলিটিক্যাল হোক, সব দিকেই একটা মানে বাজে একটা অবস্থা ছিল। এবং এই বাজে অবস্থার কারণেই সেই সময়টাতে এই অনেক রাইটার স্যাটিরিক্যাল রাইটিং করেছেন। বিশেষ করে তোমরা
জোনাথন সুইফটের রাইটিংগুলো সবই কিন্তু, বিশেষ করে গালিভার্স ট্রাভেলস, এটা কিন্তু স্যাটিরিক্যাল একটা রাইটিং, মানে উপহাস করেছেন তিনি সমাজের বিভিন্ন রীতিনীতিকে ওই রাইটিংয়ের মাধ্যমে। সো এই স্যাটিরিক্যাল রাইটাররা সবসময় মানে সেই সময়টাতে প্রোজের মাধ্যমে তাদের সামাজিক যে দায়বদ্ধতা সেগুলো তারা প্রকাশ করতেন। So the social and political condition, the intellectual and moral interpretations demanded the appropriate medium of expression, and poetry was found inadequate to express the temperament of this age. So ওই সময়টাতে মূলত এই যে সোশ্যাল এবং পলিটিক্যাল যে কন্ডিশন ছিল এইটা মূলত মোরাল এবং ইন্টেলেকচুয়াল একটা ইন্টারপ্রিটেশন ডিমান্ড করতো। মোরাল এবং ইন্টেলেকচুয়াল একটা কি বলে এটাকে এক্সপ্রেশনের ওয়ে আর কি, এটা ডিমান্ড করতো বা এই সময় দরকার ছিল, যেটা আসলে পোয়েট্রি দিয়ে সম্ভব হতো না। যার জন্য এই সময়টাতে এই সময়ের যে এজের টেম্পারামেন্ট সেটা প্রোজের মাধ্যমে মূলত প্রকাশ করেছেন রাইটাররা। Thus there was a development of prose, এবং এই জন্যই ওই সময়টাতে প্রোজের ডেভেলপমেন্ট হয়েছিল। And the development was possible because of the communicative purpose of the writers, এবং এর কারণ এটা এই জন্য হয়েছিল কারণ ওই সময়টাতে রাইটারদের একটা কমিউনিকেটিভ পারপাস এর দরকার ছিল, সেই জন্য। The development of prose was manifested in the literary works of the following authors in particular, apart from the various kinds of journals, criticism, letters, philosophical writings, and biography, which also manifested the development of the 18th century. বলছে যে এই প্রোজ রাইটিং যেটা ওই সময়টাতে প্রোজের যে ডেভেলপমেন্টটা হয়েছিল, এটা যে শুধু মাত্র ওই সময় প্রোজ রাইটার যে যারা ছিল তাদের রাইটিংয়ের ভেতরে দিয়েই আসলে হয়নি। এইটা ছাড়াও আরও যাদের রাইটিংগুলোর ভেতরে দিয়ে হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জার্নাল, ক্রিটিসিজম, লেটার, তারপরে ফিলোসফিক্যাল রাইটিং, বায়োগ্রাফি, এগুলোর মাধ্যমেও হয়েছিল। এবং এই সব কিছু মিলেই এই সব কিছুই আসলে প্রোজ রাইটিংয়ের অন্তর্ভুক্ত ছিল। এই সময় রিমার্কেবল প্রোজ রাইটাররা ছিলেন মূলত জোনাথন সুইফট, জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল জনসন, তারপরে জেমস বসওয়েল, এডমান্ড বার্ক, তারপরে এডওয়ার্ড গিবন, এরা ছিলেন। সো তোমরা যদি ফোর্থ ইয়ার পর্যন্ত কন্টিনিউ করো তাহলে তোমরা এখানে যাদের রাইটিংগুলো পড়তে পারবে এই কয়েকজনের ভেতরে, সেটা হচ্ছে জোনাথন সুইফট, জোসেফ এডিসন অ্যান্ড রিচার্ড স্টিল, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল জনসন এবং এডমান্ড বার্ক, এই কয়েকজনের রাইটিং তোমরা পড়তে পারবে। আচ্ছা, এবার আমরা জানবো এই প্রোজ অ্যান্ড রিজন বলা হচ্ছে যে ড্যানিয়েল ডিফো এবং জোনাথন সুইফটের যে রাইটিংয়ের মাধ্যমে। সো এদের রাইটিং সম্পর্কে আমরা এবার একটু জানবো। দেখো, জোনাথন সুইফটের কথা বলা হচ্ছে শুরুতেই। বলা হচ্ছে যে জোনাথন সুইফট ওয়াজ দ্য গ্রেট আইরিশ রাইটার, তিনি ছিলেন আইরিশদের মধ্যে সবচেয়ে বড় মাপের একজন রাইটার। অ্যাজ এ স্যাটারিস্ট হি আর্নড পপুলারিটি, তিনি স্যাটারিস্ট হিসাবে স্যাটিরিক রাইটিংয়ের কারণে তিনি পপুলারিটি অর্জন করেন। নো রাইটার কাম ক্লোজ টু হিম ইন রিগার্ড টু হিজ স্যাটিরিক্যাল ওয়ার্ক, কোনো রাইটারই তার স্যাটিরিক্যাল রাইটিংয়ের ধারে কাছেও আসতে পারেনি। হি ইজ বেটার স্যাটারাইজ, হি ইজ বিটার স্যাটিরিস্ট, তিনি খুবই তিক্ত মানে ওয়েতে তিনি স্যাটায়ার করতেন, এই জন্য তাকে বলা হচ্ছে বিটার স্যাটিরিস্ট। হি ট্রাইড টু এক্সপোজ ফলিস অ্যান্ড ভাইসেস অফ দ্য কন্টেম্পোরারি পলিটিক্স, তিনি তৎকালীন যে পলিটিক্স রয়েছে সেই পলিটিক্সের খারাপ দিকগুলো তিনি সবসময়ের জন্য প্রকাশ করেছেন, চেষ্টা করেছেন। সুইফট ইন হিজ মাস্টারপিস গালিভার্স ট্রাভেলস অ্যাট্রাক্ট দ্য পাওয়ার মনগারিং পলিটিশিয়ানস অ্যান্ড criticizes their way of the world. তিনি তার গালিভার্স ট্রাভেলস যে মাস্টারপিসটা রয়েছে এখানে তিনি তৎকালীন যে পলিটিশিয়ানস এবং তার রয়েছে তাদের যে পাওয়ার সেগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন, এবং একই সঙ্গে তিনি তৎকালীন ওয়ার্ল্ডের যে আরও অন্যান্য যে বিষয়গুলি সেগুলোকেও তিনি ক্রিটিসাইজ করেছেন। হিজ স্যাটিরিক্যাল টেকনিক ইজ কমেন্ডেবল, তার যে স্যাটিরিক্যাল টেকনিক এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে আর কি কথা বলতে পারি বা এগুলো প্রেজ ওয়ার্দি। হিজ witticism, humor and irony taught the people that their ways are wrong. তার যে উইটিসিজম, তার যে রাইটিং এর যে হচ্ছে কি বলে এটাকে জ্ঞানের যে লেখাগুলি বা যে সমস্ত হিউমার তিনি প্রকাশ করেছেন, হাস্যরস, বা তার যে রাইটিং এর যে আইরনি যেগুলো, সেগুলো মূলত সেই সময়ের মানুষদেরকে তাদের রং ওয়েগুলো শিক্ষা দিতে
মানে শিক্ষা দিয়েছেন আর কি। সুইফট ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ স্যাটারিস্ট। সুইফটকে বলা হচ্ছে গ্রেটেস্ট ইংলিশ স্যাটারিস্টও তিনি। আনলাইক পোপ হি রেস্ট্রিক্টস হিমসেলফ টু জেনারেল রাদার দেন পার্সোনাল লেটার। পোপ ছিলেন ওই সময়ের যে রাইটার আলেকজান্ডার পোপ, তো বলা হচ্ছে তিনি পার্সোনালি অ্যাটাক করতেন কোনো একজন ব্যক্তির উপরে, বাট এই সুইফট তিনি কোনো একজন ব্যক্তির উপরে অ্যাটাক করেননি, বরং তিনি তার রাইটিংয়ের মাধ্যমে জেনারেল ওয়েতে তিনি সবার মানে সমালোচনা করেছেন। তার ওয়ার্কগুলি ছিল কসমিক, এলিমেন্টাল ফোর্স হুইচ ইজ ইরিসিস্টেবল অ্যান্ড অ্যাট টাইমস অলমোস্ট ফ্রাইটেনিং। তার রাইটিংগুলো ছিল সেই সময়ে কসমিক এবং এলিমেন্টাল ফোর্স ছিল, এবং সেই সময়টাতে তার রাইটিংগুলোকে বাধা দেওয়ার মতো কোনো রকমের উপায় পায়নি আর কি, এবং এগুলো একই সঙ্গে আবার ফ্রাইটেনিংয়ে ছিল, ভীতিকরও ছিল। His The Battle of Books and The Tale of a Tub caused immense uproar in the country. তার আরও দুইটা বুক, যেমন হচ্ছে ব্যাটেল অফ বুকস এবং এ টেল অফ এ টাব, এই যে দুইটা বই, এই দুইটা সেই সময়টাতে ওই ইংল্যান্ডে ব্যাপক ঝড় তুলেছিল। বোথ দ্য ওয়ার্কস আর ইঞ্জিনিয়াস অ্যান্ড স্পার্কলিং পোর স্যাটার। সেই দুইটা রাইটিংই একেবারে ইঞ্জিনিয়াস রাইটিং ছিল, একেবারে খুবই ভালো, একই সঙ্গে স্পার্কলিং প্রোজ ছিল, মানে আগুন ঝরানো আর কি স্যাটায়ার ছিল সেগুলো। সুইফট ইন হিজ স্যাটায়ার্স স্ট্রাইকস অ্যান্ড ডিলাইটস অ্যান্ড exposes pride and emptiness, follies and vices in the high places of society and religion. তিনি তার রাইটিংয়ের মাধ্যমে, তিনি তার স্যাটায়ারের মাধ্যমে তিনি আঘাত করেছেন, আনন্দ দিয়েছেন মানুষদেরকে, এবং তিনি এক্সপোজ করেছেন তৎকালীন যে সমাজের উচ্চ শ্রেণী তাদের, এবং রিলিজিয়ান যেগুলো ছিল সেগুলোর এমটিনেস, সেগুলোর যে দুর্নীতি, ফলিস অ্যান্ড ভাইজেস সেগুলো, এবং সেগুলোর যে অহংকার, সেই সব কিছুই তিনি এখানে উপস্থাপন করেছেন। Indeed, Swift satire is trenchant and style engaging. আচ্ছা, তার যে স্যাটায়ারগুলো ছিল এগুলো ট্রেনচেন্ট ছিল। আচ্ছা, ট্রেনচেন্টের মিনিংটা আমি দেখে আসি। তীব্র, তীক্ষ্ণ, এবং স্টাইল ছিল এঙ্গেজিং। অর্থাৎ সুইফটের যে স্যাটায়ারগুলো ছিল এগুলো খুবই তীক্ষ্ণ, এবং একই সঙ্গে তার স্টাইলগুলো, স্যাটায়ার করার যে স্টাইল ছিল সেগুলো ছিল এঙ্গেজিং। এঙ্গেজিং বলতে মানুষ কানেক্ট করতে পারতো এক কথায়। হিজ মোস্ট ওয়েল নোন ওয়ার্ক গালিভার্স ট্রাভেলস ইজ প্রমোটেড বাই হিজ স্যাভেজলি বিটার ফিলিং এগেনিস্ট দ্য সোসাইটি অফ দ্য টাইম। তার যে সবচেয়ে বিখ্যাত ওয়ার্ক সেটা হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস। এই রাইটিংয়ের মাধ্যমে তিনি প্রমোট করেছিলেন সেই সময় তার যে বন্য একটা বিটার এক্সপেরিয়েন্স ছিল সোসাইটি এবং কালচারের প্রতি, সেইটা তিনি এই ওয়ার্কের মাধ্যমে তিনি প্রেজেন্ট করেছিলেন। ইটস শিডু রিয়ালিস্টিক ন্যারেটিভ হ্যাভিং প্লেফুলনেস অফ ফ্যান্সি অ্যান্ড সিম্পলিসিটি অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ন্যারেটিভ। বলছে এই রাইটিংটার মাধ্যমে তিনি তৎকালীন সমাজে যে রাইটিংগুলো ছিল, যে ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো সিম্পলিসিটি, ফ্যান্সি, এইগুলোর মাধ্যমে প্লেফুলনেস করে, আনন্দদায়ক করে তিনি ছদ্মবেশী একটা স্টাইলে তিনি এটা করেছেন। এক কথায় তিনি রূপক অর্থ ইউজ করে এটাতে তিনি উপস্থাপন করেছেন তৎকালীন সময়ের যে সমস্যাগুলি সেগুলো। অ্যাজ সাচ ইট ইজ এ গ্রেট অ্যাপিল টু দ্য চিলড্রেন। এটা এমনভাবে তৈরি করেছেন তিনি, এটা বাচ্চাদেরকেও খুব ভালোভাবে আকর্ষণ করেছে, বাচ্চারাও এটা গালিভার্স ট্রাভেলস পড়ে। But it's the allegorical significance of the story that in its ferocity and pessimism makes it a revolting study. কিন্তু এর যে অ্যালিগরিক্যাল যে সিগনিফিকেন্সটা রয়েছে, বা এটার মাধ্যমে তিনি সমাজে যেই খারাপ দিকগুলো যেভাবে তুলে ধরেছেন, এর ফলে এখানে একটা ভয়ঙ্কর পেসিমিজমের একটা আভাস রয়েছে, যেটা আসলে স্টাডির দিক থেকে রিভোল্ট তৈরি করেছে। মানে সমাজের এই খারাপ দিকগুলো তুলে ধরার মাধ্যমে সমাজে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল সেই সময়টাতে। Allegory has been applied to satire in these books.
humor, irony, and the marvelous case of style have contributed to the effectiveness. আচ্ছা, তিনি তার এই রাইটিংগুলোতে কী কী ইউজ করেছেন? এই স্যাটিরিক্যাল রাইটিংটা তৈরি করতে গিয়ে অ্যালিগরি ইউজ করেছেন। এখানে তিনি হিউমার, আইরনি এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের যে মার্ভেলাস স্টাইলগুলো সেগুলো তিনি ইউজ করেছেন তার এই রাইটিংটাকে ইফেক্টিভ করার জন্য। হিজ প্রোজ ইজ সিম্পল, তার যে রাইটিং সেগুলো খুবই সিম্পল ছিল, ভিগোরাস, অনেক শক্তিশালী ছিল এবং একই সঙ্গে স্ট্রেইট ফরওয়ার্ড ছিল। ইচ ওয়ার্ড ইজ ইন ইটস প্রপার প্লেস কোয়াইট সিম্পলি অ্যান্ড স্পন্টেনিয়াসলি। তিনি যে প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করেছেন সেগুলো খুবই সিম্পল ছিল এবং একই সঙ্গে স্পন্টেনিয়াস ছিল, স্বতঃস্ফূর্ত ছিল। আচ্ছা, এই প্রশ্নটা লিখতে গেলে তোমরা কিন্তু এটা অনেক বড় আছে, বাট এটাকে শর্ট করতে পারবে। শর্ট করার ক্ষেত্রে আমি একটু টেকনিকটা বলে দিই আগে, এই ড্যানিয়েল ডিফো আলোচনা করার আগে। সেটা হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশানে প্রথম স্ট্যাঞ্জা এবং দ্বিতীয় স্ট্যাঞ্জা, মানে এই যে দ্য ডেভেলপমেন্ট অফ প্রোজ এর আগ পর্যন্ত তোমরা এটাকে একটা স্ট্যাঞ্জা বা একটা ইন্ট্রোডাকশন তোমরা করতে পারো। এই যে এর ওপর থেকে একটা স্ট্যাঞ্জা করতে পারো। আর এইগুলোর ভেতরেও অনেক ছোট করা যাবে। একটু পরে সামারিটা লিখবে, এইটাতে পরে নিজের ফ্রি হ্যান্ড দিয়ে এটার সামারিটা শুধু লিখবে, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আসি এই ড্যানিয়েল ডিফো সম্পর্কে। Of the great makers of English prose, Daniel Defoe stands out as an outstanding figure in the history of English literature. ইংলিশ প্রোজ রাইটিংয়ের ক্ষেত্রে যত বড় বড় রাইটার রয়েছে তার ভেতরে ড্যানিয়েল ডিফো তিনি একটা আউটস্ট্যান্ডিং ফিগার হয়ে আছেন ইংলিশ লিটারেচারে। Although he wrote a number of periodical essays and religious works, he became immortalized by writing an excellent adventurous tale, Robinson Crusoe, in 1719. যদিও তিনি মানে অনেক না, খুব বেশি না, স্বল্প সংখ্যক পিরিয়ডিক্যাল এসে লিখেছেন এবং তিনি কিছু রিলিজিয়াস ওয়ার্ক লিখেছেন, এবং তারপরেও তিনি ইমর্টালাইজড হয়ে আছেন বা অমর হয়ে আছেন। তার একটা খুব এক্সিলেন্ট একটা অ্যাডভেঞ্চারাস একটা স্টোরি, সেই স্টোরিটার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আচ্ছা, তোমাদের মধ্যে যারা আছো এখনও রবিনসন ক্রুসো এবং গালিভার্স ট্রাভেলস পড়োনি, তারা খুব শীঘ্রই এই বই দুটো কিনে হোক বা এগুলো পড়ে হোক তোমরা এগুলো কিন্তু দেখতে পারো। আরেকটা বিষয়, তোমরা যারা মুভি দেখতে পছন্দ করো, এই দুইটা নিয়ে কিন্তু মুভি আছে, সো তোমরা মুভিটাও দেখে আসতে পারো, ইউটিউবেই পাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা কালেকশন আছে, মুভি লিস্ট। আমাদের ওয়েবসাইটের নিচে, সবার নিচে তোমরা গেলে একটা মুভি লিস্ট নামে একটা লিস্ট পাবে, যেটা আমাদের লিটারেচারের সঙ্গে যায়, সেগুলোর একটা তালিকা আমি এখানে দিয়ে রেখেছি। এই যে টেল অফ টু সিটিজ, জেন আইর, এগুলো তোমরা পাবে। নেটের অবস্থা, এই যে এখানে অনেকগুলি, যেগুলো আমরা আমাদের লিটারেচার পড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম যেই ইয়েগুলো আছে সবই তোমরা এখান থেকে কিন্তু মুভি আকারে দেখে আসতে পারো। এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, এই যে গালিভার্স ট্রাভেলস, তারপরে রয়েছে এই যে ট্রয়ের মুভি, টেম্পেস্ট, জুলিয়াস সিজার। স্যার গালিভার্স মধ্যে 4টা ভয়েস আছে ওখানে মুভির মধ্যে। হ্যাঁ, 4টা ভয়েস আছে। স্যার আমি খুঁজছিলাম, একটা ভয়েসই পাইছি এই জন্য। তাই না? এটার 4টা ভয়েস আছে এবং 4টাই পাওয়া যায়, একটা বইতেই পাওয়া যায়। তোমরা যদি ইংলিশ পড়তে চাও তাহলে কিনতে পারো, আর যদি বাংলা ট্রান্সলেশন পড়তে চাও তাও পাবে। তবে 4টা ভয়েসের মধ্যে শুধুমাত্র 2টা নিয়ে ফিল্ম করা আছে, একটা হচ্ছে তোমার লিলিপুট, আর একটা হচ্ছে ববডিং নাগে যে তিনি যাচ্ছেন, এই 2টা নিয়ে আমি পেয়েছি। বাট এইখানে আমি কই এই 2টা অ্যাড করি নাই।
আচ্ছা, এগুলো সবই এখানে আছে, তোমরা এগুলো দেখে আসতে পারো, অন্তত পুরোপুরি আইডিয়া না পেলেও কিছুটা তো ধারণা পাবে। আচ্ছা, আমি এখানে অ্যাড করি নাই, তবে এটাতে তোমরা ড্যানিয়েল ডিফোর যে কাহিনীটা সেটা এখানে আছে, এটা চমৎকার, তোমরা মুভি আকারে দেখতে পারো। আর ইয়ে তো কি বলে, ইউটিউবে তো আছেই হচ্ছে গালিভার স্টাবেলস। এই যেগুলো সবই তোমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তে হবে, এগুলো ফোর্থ ইয়ার বা মাস্টার্সে কিছু আছে। এই যে এগুলো এগুলো সব তোমরা ওয়ান বাই ওয়ান দেখো, দেখলে তাহলে তোমাদের, এই যে রবিনসন ক্রুসো, তাহলে তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে, তোমরা কানেক্ট করতে পারবে। হয়তো মুভি এবং বই পুরোপুরি মিলবে না, বাট তারপরে কানেক্ট করতে পারবে তোমরা। আচ্ছা, এবার দেখো, it is an English classic for all times and even claimed as the first English novel। বলা হচ্ছে এই রাইটিংটাকে বলা হয় সব সময়ের জন্য একটা ইংলিশ ক্লাসিক, মানে বেস্ট একটা রাইটিং সব টাইমের জন্যই, এবং এটাকে অনেক সময় ক্লেইম করা হয় যে এটাই মূলত ফার্স্ট ইংলিশ নোভেল। This work attained an immediate popularity among all the sections of readers, and it reveals his rare ability to organize and present in a storytelling manner a tale of adventure, thrill and wonder। এই রাইটিংটা খুব ব্যাপক আকারে পপুলারিটি অর্জন করেছিল সমাজের সর্বস্তরের যে রাইটার রয়েছে তাদের সবারই, এবং এটা রিভিল করে যে এই রাইটারের যে চমৎকার স্টোরি টেলিংয়ের যে ম্যানারটা সেইটাকে, এবং একই সঙ্গে অ্যাডভেঞ্চারের যে স্টোরি সেইটা, থ্রিল এবং ওন্ডারের যে বিষয়টা, এই সব কিছুই আর কি খুব সুন্দরভাবে এখানে এই রাইটিংয়ের ভেতরে রয়েছে। দিস ইজ নট অ্যান অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি নয়, বাট অ্যাডভেঞ্চার, থ্রিল অ্যান্ড ওয়ান্ডার, বরং এখানে আচ্ছা বাট হ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট অফ এ শিপwrecked on a deserted island of a trader, his struggle to survive and his skill to find out the common necessities of life there। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি না, বাট এখানে অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট রয়েছে। কার রয়েছে অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি বলতে সাধারণত রাইটার তার নিজের লাইফের যে স্টোরি সেগুলো তার রাইটিংয়ের ভেতরে দিয়ে দেন, বাট এই রাইটিংয়ের ভেতর রাইটারের নিজের যে অটোবায়োগ্রাফি বা নিজের লাইফের যে স্টোরি সেটা নেই, কিন্তু তিনি এখানে যে ক্যারেক্টারটা ক্রিয়েট করেছেন রবিনসন ক্রুসো, তার নিজের মানে ক্যারেক্টারেরই লাইফের হিস্ট্রিটা তিনি এখানে উপস্থাপন করেছেন, এবং তার সাথে রাইটারের লাইফের কোনো মিল নেই। তো এখানে বলছেন তিনি যে ক্যারেক্টারটা তৈরি করেছেন সেই ক্যারেক্টারের লাইফের হিস্ট্রি এখানে রয়েছে, এবং তিনি কিভাবে তার জাহাজটা সাগরে ডুবে গিয়ে বা ভেঙে পড়ে তিনি কিভাবে একটা নির্জন আইল্যান্ডে গেলেন, এবং সেখানে কিভাবে তিনি বেঁচে থাকলেন, বেঁচে উঠলেন, এবং একই সঙ্গে তিনি কিভাবে বিভিন্ন রকমের স্কিল গেইন করলেন যেগুলো দিয়ে তিনি তার প্রতিদিনের যে নেসেসিটিগুলো সেগুলো তিনি পূরণ করতে থাকলেন। এই স্টোরিটা তোমরা দেখো, এটা দেখলে বুঝতে পারবা। The success of Robinson Crusoe inspired Defoe to write several fictional works such as Captain, তারপরে এই যে আরো বেশ কয়েকটা রাইটিং এর কথা বলছে, যে এই রবিনসন ক্রুসোর যে সাকসেস, এই সাকসেসটা ড্যানিয়েল ডেফোকে আরো বেশ কিছু রাইটিং লিখতে ইন্সপায়ার্ড করেছিল। এই যে তার নিচে একটা এই যে তালিকা দিয়ে দিয়েছে, এই যে এগুলো। But none of these works could however attain the success of or popularity of Robinson Crusoe। কিন্তু পরবর্তীর এই রাইটিংগুলো কোনোটাই এই রবিনসন ক্রুসোর মতো এরকম পপুলারিটি গেইন করেনি। আচ্ছা, সো এদের দুইজন সম্পর্কে আলোচনা হয়ে গেল, এবার আমরা সামারিতে দেখব, এই কনক্লুশনে দেখব আসলে কি বলছে। The 18th century or the neoclassical age was an age of prose and reason or an age of great authors of English prose। বলছে এই সময়টাকে একই সঙ্গে প্রোজ অ্যান্ড রিজনও বলা হয়, অথবা গ্রেট ইংলিশ প্রোজেরও হচ্ছে এজ বলা হয় এটাকে, বা অথরদের এজ বলা হয়। বাট দ্য অথর্স ওয়ার ইন্ডিভিজুয়াল ইন দেয়ার মেথড অ্যান্ড স্টাইল। কিন্তু এই অথরগুলি সবাই তাদের যে স্টাইল এবং মেথড সেগুলোতে আলাদা আলাদা ছিলেন। সাম ওয়াজ মাইল্ড ইন দেয়ার স্টাইল অফ স্যাটায়ার, কেউ কেউ ছিলেন তাদের যে
স্যাটায়ারের যে প্রেজেন্টেশন সেখানে অনেক মাইল্ড, শান্তশিষ্ট, ভালোভাবে তারা প্রেজেন্ট করেছেন। সাম আর বিটার, ফর এক্সাম্পল জোনাথন সুইফট, মিসানথ্রপিক ইন হিজ স্যাটায়ার। আচ্ছা, যেমন হচ্ছে জোনাথন সুইফট ছিলেন এই সময়টাতে, এবং তিনি তার রাইটিংয়ের মানে স্যাটায়ারের ক্ষেত্রে, স্যাটায়ার প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুবই বিটার ছিলেন, এবং তিনি একটা সময় তো মনে হয়েছিল তিনি যেন মানব বিদ্বেষী হয়ে গেছেন, মিসানথ্রপিক হয়ে গেছেন। In fact, the 18th century developed a distinct satirical prose style to tease and delight the readers. এই তিনি মানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে 18th সেঞ্চুরি মূলত একটা ডিস্টিংক্ট স্যাটিরিক্যাল প্রোজ স্টাইল আবির্ভাব হয়েছিল, এবং সেটা হচ্ছে একই সঙ্গে মানুষকে শেখানো, শিক্ষা দেওয়া এবং আনন্দিত করা। ইভেন দ্য পোয়েট্রি অফ দ্য ডে টেন্ড টু বি প্রোজাইক, এমনকি সেই সময়ের যে পোয়েট্রিগুলো সেইগুলোও যেন একেবারে প্রোজের মতো হয়ে গিয়েছিল। দেয়ারফর দ্য 18th সেঞ্চুরি ইজ রাইটলি কল্ড দ্য এজ অফ প্রোজ অ্যান্ড রিজন, এবং এই জন্যই এই এজটাকে রাইটলি বলা হয় প্রোজ অ্যান্ড রিজনের এজ। And it is no wonder that prose writings dominated over the imaginative literature. এবং এখানে আর অবাক হওয়ার কিছু নেই যে এই সময়ের রাইটিংগুলো ডোমিনেট করেছিল সেই সময়টাতে ইমাজিনেটিভ লিটারেচারের ওপরে, মানে পোয়েট্রির ওপরে। অ্যাকচুয়ালি ওয়েদার ইন রিলিজিয়াস or politics, the 18th century thinkers always advised people to be guided by reason and judgment. রিলিজিয়াস বা পলিটিক্স যে দিক দিয়ে হোক না কেন, 18th সেঞ্চুরির যে থিঙ্কার বা রাইটার যারা ছিলেন তারা সবসময় সেই সময় মানুষদেরকে অ্যাডভাইস দিয়েছেন রিজন এবং জাজমেন্টের মাধ্যমে, অর্থাৎ ইমাজিনেটিভ বা আবেগী না হয়ে সবসময়ের জন্য তারা বলেছেন যে যুক্তি বা যৌক্তিক ওয়েতে বা ন্যাশনাল ওয়েতে যেন মানুষদেরকে শিক্ষা দেওয়া যায় বা অ্যাডভাইস দেওয়া যায়, সেটা তারা করেছেন। সো এই হচ্ছে আজকের এই রাইটিংয়ের এই বিষয়টা। আমি বলবো যে তোমরা সামনের দিনে এইটার একটা নোট করো আর নোটটা আমাকে দেখাও। আমি এটা দেখছি, আর তোমাদের অনেকগুলি নোট জমা পড়েছে, আমি এগুলো দেখার সময় পাচ্ছি না, আবার একই সঙ্গে আমি যদি নাও দেখি তারপরেও তোমরা এটা পাবলিশ করতে থাকো। এটা যখনই তোমরা হ্যান্ড নোট তৈরি করবে, যত হ্যান্ড নোট তৈরি করবে তত তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এবিলিটিটা গেইন হবে, এবং একই সঙ্গে তোমাদের পড়া, বোঝা, তারপরে রাইটিং সব কিছুতেই একটা ডেভেলপমেন্ট আসবে, যেটা তোমাদের থার্ড ইয়ার ফাইনাল একই সঙ্গে ফোর্থ ইয়ার মাস্টার্সকে অনেক ইজি করে দেবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে 4 জন আছো অনলি, হয়তো বা নেটের কারণে বা অন্য কোনো কারণে। আচ্ছা, তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে কি? জি রাস্তা